অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা শুনছেন হারুকি মুরাকামির লেখা নরওয়েজিয়ান উড গল্পের ৬ষ্ঠ পর্ব। মে মাসের শেষের দিকে শিক্ষার্থীদের ধর্মঘট শুরু হলো। বিশ্ববিদ্যালয় অচল করে দাও, তারা চিৎকার করে বলল। যাও যাও, করো গিয়ে। আমি মনে মনে বললাম, অচল করে দাও, ভেঙে টুকরো টুকরো করে ফেলো, আমার কিছু যায় আসে না। আমি বুক খুলে নিঃশ্বাস নিতে চাই। আমি সব কিছুর জন্য তৈরি। আমার সাহায্য লাগলে আমি আছি, এগিয়ে যাও, যার যা খুশি করো। ক্যাম্পাস বন্ধ, ক্লাস বন্ধ। আমি একটা পরিবহন কোম্পানিতে চাকরি করলাম। শর্টগান নিয়ে বসে থাকা, ট্রাকে মালামাল ওঠাতে আর নামাতে হাত লাগানো, এইসব কাজ আর কি। আমার ধারণার চেয়ে কাজটা বেশ কঠিন ছিল। সকালে বিছানা থেকে উঠতে গিয়ে ব্যথায় খবর হয়ে যেত। অবশ্য টাকা পয়সা ভালো দিত। যতক্ষণ আমার শরীর চলত ততক্ষণ ভেতরে শূন্যতা ভুলে থাকতে পারতাম। আমি সেখানে সপ্তাহে 5 দিন কাজ করতাম, আর 3 রাত কাজ করতাম রেকর্ড শপে। যে রাতে কাজ থাকতো না, আমি বই আর হুইস্কি নিয়ে পড়ে থাকতাম। স্টর্মট্রুপার হুইস্কি খেত না, গন্ধও সহ্য করতে পারত না। আমি বিছানায় শুয়ে সরাসরি বোতলে মুখ লাগিয়ে পান করতাম, আর সে অভিযোগ করত গন্ধে পড়াশোনা করতে পারছে না। বাইরে গিয়ে খেতে বলতো। জাহান্নামে যাও তুমি, আমি চিৎকার করে তাকে বললাম। কিন্তু তুমি তো জানো, ডর্মে মদ খাওয়ার নিয়ম নেই। আমার কিচ্ছু যায় আসে না, তুমি বেরিয়ে যাও। সে আর কথা বলতো না, কিন্তু আমি বিরক্ত হয়ে ছাদে চলে যেতাম আর একা পান করতাম। জুন মাসে আমি নাউকুর কোবের বাসার ঠিকানায় আরেকটি বড় চিঠি পাঠালাম। চিঠির বক্তব্য প্রায় প্রথমটার মতোই ছিল, খালি শেষে যোগ করলাম, তোমার উত্তরের অপেক্ষা করার চেয়ে কষ্ট আমি জীবনে আর কিছুতে পাইনি। অন্তত এটা জানাও, আমি তোমাকে কোনোভাবে আঘাত করেছি কিনা। চিঠিটা ডাকবাক্সে ফেলে আমার মনে হলো আমার ভেতরের গুহাটা যেন আরো বড় হয়ে গেছে। জুনে আমি 2 বার নাগাসাওয়ার সাথে বাইরে গেলাম মেয়েদের সাথে রাত কাটাতে। দুবারই ব্যাপারটা সহজ ছিল। প্রথম মেয়েটা ধস্তাধস্তি লাগিয়ে দিয়েছিল যখন আমি হোটেলের বিছানায় তার কাপড় খুলতে গেলাম। বিরক্ত হয়ে বাদ দিয়ে আমি যখন বই পড়তে লাগলাম, তখন সে আবার এসে ঘেঁষে ঘেঁষে শুরু করলো। আর দ্বিতীয় মেয়েটা সেক্স করার পর শুরু করলো যাবতীয় ব্যক্তিগত প্রশ্ন। কতজন মেয়ের সাথে শুয়েছি, কোত্থেকে এসেছি, আমার স্কুল কি ছিল, কি ধরনের গান আমার পছন্দ, আসামা দাজাইয়ের লেখা পড়েছি কিনা, দেশের বাইরে আমি কোথাও ঘুরতে যেতে চাই কিনা, আমার কি মনে হয় তার নিপল অনেক বড়। আমি বানিয়ে বানিয়ে কিছু উত্তর দিয়ে ঘুমোতে গেলাম। কিন্তু পরদিন সকালে সে জানালো সে আমার সাথে নাস্তা করতে চায়। নাস্তায় ডিম, টোস্ট আর কফি খেতে খেতে আবার সে প্রশ্নের ছুরি খুলে বসল। আমার বাবা কি কাজ করত, স্কুলে আমার গ্রেড কেমন ছিল, আমার জন্মদিন কবে, আমি কখনো ব্যাঙ খেয়েছি কিনা। আমার রীতিমতো মাথা ধরে গিয়েছিল। নাস্তা শেষ হওয়া মাত্র আমি বললাম আমাকে কাজে যেতে হবে। আবার কি দেখা হবে? সে করুণ মুখ করে বলল, আমি নিশ্চিত আবার কোথাও না কোথাও দেখা হবে। এই বলে আমি বেরিয়ে গেলাম। একা হতেই নিজের উপর ঘেন্না চলে আসলো আমার। এসব কি করছি আমি? অথচ আর কিছু কি করার ছিল? আমার শরীর নারীদেহের জন্য ক্ষুধার্ত হয়েছিল। যখন ওই মেয়েদের সাথে রাত কাটাচ্ছিলাম, আমি আসলে ভাবতাম নাউকুর কথা, অন্ধকারে তার সাদা নগ্ন দেহের কথা, তার দম ফেলার শব্দ, বাইরে বৃষ্টির শব্দ। যত এসব আমার মাথায় আসছিল, ততই আমার শরীর ক্ষুধার্ত হয়ে উঠছিল। আমি হুইস্কির বোতল নিয়ে ছাদে গেলাম। নিজেকে প্রশ্ন করলাম, কোথায় এগোচ্ছি আমি? অবশেষে জুলাইয়ের প্রথমে নাউকুর কাছ থেকে চিঠির উত্তর এলো। ছোট একটা চিঠি। আমাকে ক্ষমা করো সাথে সাথে উত্তর দিতে পারিনি বলে, কিন্তু বোঝার চেষ্টা করো, কিছু লেখার অবস্থায় আসতে আমার অনেক সময় লেগেছে।
আমি এই নিয়ে অন্তত 10 বার লেখার চেষ্টা করেছি, কিন্তু লেখা আমার জন্য অত্যন্ত কষ্টকর। আমার শেষ দিয়ে লেখা শুরু করি। আমি স্কুল থেকে 1 বছরের জন্য ছুটি নিয়েছি। অফিসিয়ালি এটা ছুটি, কিন্তু আমার ধারণা আমি আর কখনো ফিরে যাব না। তুমি হয়তো অবাক হবে এটা জেনে, কিন্তু আমি অনেকদিন ধরে এরকম কিছু করার কথা ভাবছিলাম। তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু পারিনি। আমি এমনকি শব্দ উচ্চারণ করতেও ভয় পাই। যা হয়েছে তা নিয়ে ভেবো না। যা হয়েছে বা হয়নি, ফলাফল সবসময় একই। এভাবে বলা হয়তো ঠিক হচ্ছে না। আমি দুঃখিত যদি তুমি দুঃখ পেয়ে থাকো। আমি যা বলার চেষ্টা করছি তা হলো, আমার যা হয়েছে তার জন্য তুমি নিজেকে দায়ী করো না। এর দায়িত্ব পুরোপুরিই আমার। আমি 1 বছরের বেশি সময় ধরে এভাবে চলছি, আর তাই শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা তোমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এর বেশি আর কিছু সম্ভব নয়। আমার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আমি কোবেতে আমার বাবা মায়ের কাছে ফিরে এসেছিলাম। একজন ডাক্তার আমাকে কিছুদিন চিকিৎসা করেছেন। তিনি বলেছেন কিয়োটোর বাইরে পাহাড়ের একটা ভেতরে জায়গা আছে, আমার জন্য ভালো হবে। আমি ভাবছি সেখানে কিছুদিন থাকব। জায়গাটা ঠিক হসপিটালের মতো নয়, একটু অন্য পদ্ধতিতে সেখানে চিকিৎসা হয়। আমি পরে আরেকটা চিঠিতে বিস্তারিত জানাবো তোমাকে। এখন আমার দরকার এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্নায়ুগুলোকে বিশ্রাম দেয়া। আমি তোমার কাছে কৃতজ্ঞ গত 1 বছর তুমি আমাকে যেই সময় দিয়েছ তার জন্য। তুমি যদি আমার আর কোনো কথা বিশ্বাস না করো, দয়া করে এটা করো, তুমি আমাকে কোনো কষ্ট দাওনি। আমি নিজেই নিজেকে কষ্ট দিয়েছি। আমি সেটা অনুভব করতে পারছি। যাই হোক, এই মুহূর্তে আমি তোমার সাথে দেখা করার জন্য প্রস্তুত নই। এমন না যে আমি তোমাকে দেখতে চাই না, আমি স্রেফ তৈরি নই। যখন মনে হবে আমি তৈরি, তোমাকে লিখে জানাবো। আসলেই হয়তো আমরা দুজন দুজনকে ভালোভাবে বুঝতে পারবো। তোমার কথা মতো আমাদের হয়তো তাই করা উচিত, একজন আরেকজনকে ভালোভাবে জানা। গুড বাই। আমি ওর চিঠি বারবার পড়লাম। প্রতিবার পড়ার সাথে অন্যরকম কষ্ট অনুভব করলাম। নাকো আমার চোখে তাকালে যেরকম লাগতো, এই কষ্ট কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। না পারছিলাম বইতে, না পারছিলাম কোথাও লুকাতে। যেন শরীরের ভেতর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, অথচ এর কোনো সত্তা নেই, কোনো ওজন নেই। আবার নিজেকে ঢাকতেও পারছি না। আশেপাশের সবকিছু আমাকে পাশ কাটিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের শব্দ আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। শনিবার রাত লবিতে অপেক্ষা করতে লাগলাম। কোনো ফোন আসবে এমন আশা ছিল না, কিন্তু আমি আসলে বুঝতে পারছিলাম না ওই সময় কি করব। কখনো হয়তো টিভি চালিয়ে বেসবল দেখার ভান করলাম, কিন্তু তারপর টিভি আর আমার মধ্যকার দূরত্বকে মনে মনে 2 ভাগ করতাম। তারপর প্রতি ভাগকে আরো ভাগে ভাগ করতাম, তারপর আরো, যতক্ষণ না আমার হাতের সমান হতো। 10টা বাজলে টিভি বন্ধ করে আমার রুমে ফিরে যেতাম ঘুমাতে। সেই মাসের শেষে স্টর্ম ট্রুপার আমাকে একটা জোনাকি দিল। একটা কফি জারের মধ্যে জোনাকি ভরে, সাথে কিছু ঘাস আর অল্প পানি রাখা, জারে বাতাসের জন্য ছোট্ট ছিদ্র করা। আলোর মধ্যে জোনাকি দেখতে সাধারণ একটা পোকার মতো, ডোবার আশেপাশে যেমন দেখা যায়। কিন্তু স্টর্ম ট্রুপার জোর করে বলল, এটা আসল জোনাকি। আমি আসল জোনাকি দেখলেই চিনতে পারি, সে বলল। আর আমি দ্বিমত করার কোনো কারণ দেখলাম না। আচ্ছা ঠিক আছে, এটা আসল জোনাকি। জোনাকিটা মনে হচ্ছিল ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে। কাঁচের পিচ্ছিল দেয়াল বেয়ে উঠে আবার পড়ে যাচ্ছিল। মাঠ থেকে ধরে এনেছি, সে বলল। এখানে
ডর্মের মাঠ থেকে? হ্যাঁ। তুমি রাস্তা দিয়ে নেমে গেলে যে হোটেলটা পড়ে দেখেছ? তারা তাদের বাগানে জোনাকি ছাড়ে অতিথিদের আকর্ষণ করতে। ওগুলোর একটা বোধহয় ভুলে এখানে চলে এসেছে। কথা বলার পাশাপাশি স্টর্ম ট্রুপার তার কালো বোস্টন ব্যাগে জামাকাপড় আর নোটবুক ভরতে ব্যস্ত ছিল। গ্রীষ্মের ছুটির কয়েক সপ্তাহ বাকি। আমি, স্টর্ম ট্রুপার আর ২-৪ জন ডর্মে রয়ে গিয়েছিলাম। আমি কোবে যাওয়ার বদলে আমার চাকরি চালিয়ে যাচ্ছিলাম। আর সে রয়ে গিয়েছিল তার প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের জন্য। ট্রেনিং এখন শেষ, তাই সে ইয়ামানাসির পর্বতে যাচ্ছে। তুমি তোমার গার্লফ্রেন্ডকে জোনাকিটা দিও, সে বলল। আমি নিশ্চিত সে খুশি হবে। থ্যাঙ্কস, আমি বললাম। সন্ধ্যার পর ডর্ম যেন কোনো পরিত্যক্ত ধ্বংসাবশেষের মতো নীরব হয়ে পড়ত। পতাকা নামানো হতো, ডাইনিং হলের আলো জ্বালানো থাকত। অল্প কিছু ছাত্র থাকত বলে বেশিরভাগ আলোই বন্ধ থাকত। রান্নাঘর থেকে নাকে এসে লাগত ক্রিম স্টোর রান্নার সুবাস। আমি আমার জোনাকির কৌটো নিয়ে ছাদে উঠে গিয়েছিলাম। কেউ ছিল না সেখানে। দড়িতে একটা সাদা আন্ডারওয়্যার ঝুলছিল। কেউ বোধহয় ভুলে গিয়েছিল নিতে। সন্ধ্যার বাতাসে সেটাকে সাদা পোকার মতো দেখাচ্ছিল। আমি ছাদের উপর মই বেয়ে পানির ট্যাঙ্কিতে উঠে গেলাম। সারাদিনের সূর্যের তাপে ট্যাঙ্কি তখনও গরম হয়েছিল। ট্যাঙ্কির সরু জায়গায় চাঁদের দিকে মুখ করে বসলাম। পূর্ণিমা হতে আর অল্প কদিন বাকি। ডান দিক থেকে শিনজুকুর বাড়িগুলোতে আলো জ্বলে উঠল। আইকেবুকুরোর দিকগুলো জ্বলল বাম দিক থেকে। গাড়ির হেডলাইটের আলো দূর থেকে এসে পড়ছিল। সেই সাথে ভোঁতা শব্দ যেন মেঘের মতো ঝুলেছিল শহরের উপর। জারের ভেতর থেকে জোনাকি হালকা মিটমিট করছিল। আলো অনেক দুর্বল। আমি অনেক বছর জোনাকি দেখিনি, কিন্তু স্মৃতিতে স্পষ্ট রয়ে গেছে গ্রীষ্মের সময় জলজল করে জোনাকি উড়ে বেড়াচ্ছে। হয়তো এই জোনাকিটার মৃত্যুর সময় হয়ে এসেছে। জার ধরে কয়েকবার ঝাঁকি দিলাম। জোনাকি কাচের দেয়ালে কয়েকবার বাড়ি খেয়ে ওঠার চেষ্টা করল, কিন্তু আলো আর উজ্জ্বল হলো না। আমি মনে করার চেষ্টা করলাম শেষ কবে জোনাকি দেখেছি, কোথায় দেখেছি। দৃশ্যটা মনে করতে পারছি, কিন্তু স্থান কাল মনে পড়ছে না। অন্ধকারে পানির শব্দ পাচ্ছি। পুরাতন ধরনের ইটের তৈরি জলাধার। একটা হাতল ছিল, যেটা দিয়ে মুখ খোলা আর বন্ধ করা যেত। ঘাসের ভেতর লোকানো খাল দিয়ে এর পানি বয়ে যেত। রাতের আধারে আমি পা কোথায় ফেলেছিলাম দেখা যাচ্ছিল না। ফ্ল্যাশলাইট নিভিয়ে রেখেছিলাম। শত শত জোনাকি পানির উপর উঠছিল। তাদের জলজলে আলো পানির উপর পড়ে মনে হচ্ছিল যেন আলোর ফোয়ারা। আমি চোখ বন্ধ করে সেই সময়ের অন্ধকার অনুভব করতে চাইলাম। বাতাসের শব্দ আরও স্পষ্ট হয়ে উঠল। অন্ধকারে ঝড়ো বাতাস আমাকে পাশ কাটিয়ে গেল। চোখ খুলে মনে হলো গ্রীষ্মের অন্ধকার আরো গভীর হয়েছে আগের থেকে। জারের মুখ খুলে জোনাকিটা বের করে ট্যাঙ্কির কিনারায় রাখলাম। নতুন জায়গা মনে হয় ওটা বুঝে উঠতে পারছে না। ট্যাঙ্কির হাতলের ঘিরে চক্কর খাচ্ছিল। ডানে গিয়ে ধাক্কা খেল, তারপর আবার ঘুরে বামে গেল। অবশেষে কোনো রকম হাতলের উপর গিয়ে উঠল। নড়াচড়া বন্ধ করে যেন দম শেষ। রেলিংয়ের সাথে ঠেস দিয়ে বসে আমি জোনাকিটাকে পরীক্ষা করলাম। অনেকক্ষণ হয়ে গেল নড়াচড়া করেনি। আমাদের দুজনের উপর দিয়ে বাতাস বয়ে যেতে থাকল। অন্ধকারে জেলখোবা গাছের অসংখ্য পাতা বাতাসে শব্দ করছে। আমি অনন্তকাল ধরে বসে থাকলাম। অনেকক্ষণ পর জোনাকিটা বাতাসে উড়ল। যেন হঠাৎ কোনো চিন্তা এসেছে মাথায়। ডানা উড়িয়ে রেলিংয়ের ওপর দিয়ে অন্ধকারের মধ্যে পানির ট্যাঙ্কির ওপর ঘুরল। তারপর কয়েক সেকেন্ড ভেসে থেকে আলোর একটা বাঁক তুলে শেষ পর্যন্ত উড়ে গেল পূবে। জোনাকি হারিয়ে যাওয়ার অনেক পর পর্যন্ত এর আলোর রেশ রয়ে গেল আমার কাছে।
এর মরা আলো গাঢ় অন্ধকারের ভেতর যেন ঘুরতে লাগলো হারিয়ে যাওয়া আত্মার মতো। বার দুয়েক অন্ধকারে হাত বাড়ালাম, আঙুলে কিছুরই ছোঁয়া লাগলো না। হালকা মরা আলো রয়ে গেছে, কিন্তু সকল ধরা ছোঁয়ার বাইরে। শুনছিলেন নরওয়েজিয়ান উড গল্পের ৬ষ্ঠ পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।